Ma'am, Mr. Rahul Gandhi has been repeatedly saying that a retrospective law will be brought to take action against the current CEC and the other election commissioners. Do you support what he's saying, that a law can be brought in the future to take action against the CEC and the other election commissioners? देखिए, अगर कोई चीज जेन्युइन होता है, प्रैक्टिकल होता है, जनता का हित में होता है, हम भी चाहते हैं उसका इम्पीचमेंट हो। नंबर हमारा नहीं है, लेकिन इम्पीचमेंट भी हो सकता है ना, प्रोविजन तो है, रिकॉर्ड तो हो जाएगा। अगर ऐसा कुछ वो करते हैं तो हम भी हमारा पार्टी को एमपीस को कॉन्फिडेंस में लेके डिस्कस करके, हम लोग तो जब कोई पब्लिक इंटरेस्ट में होता है हम सब इकट्ठा होकर ही काम करते हैं, उसमें हमारा कोई एतराज नहीं है। बाप रे बाप, পিঁপড়ে পিঁপড়ে বলছে হাতিকে উল্টাবো, ইমপিচমেন্ট করবেন ওনারা। ওনাদের সংখ্যাটা কত নিজেই বলছেন আমার সংখ্যা নেই, তারপরেও বলছেন প্রস্তাব আনবো, রেকর্ড হয়ে যাবে। বাপ রে বাপ, যিনি মুখ্য নির্বাচন কমিশনার আছেন তাকে নাকি মানে মানে বাদ দিয়ে দেবেন, সেই প্রসেস ওনারা করবেন, প্রস্তাব আনবেন পার্লামেন্টে। ভাবুন দর্শক, নির্বাচন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, যার বিরুদ্ধে খুব লেগেছেন, পেরে উঠছেন না। এখন ব্যক্তিগত আক্রমণ, মেয়ে জামাই তাদেরকে এই পদে বসানোর জন্য এই করছেন সেই করছেন, বিজেপির হয়ে দালালি করছেন বলে যাচ্ছে তাই সব শুনছেন তো আপনারা। এখানে থেকেও বলছিলেন, আবার দিল্লিতে গিয়েও বলছেন। গতকাল ওনার সঙ্গে মিট করতে গেছেন, ঘাড় ধাক্কা খেয়েছেন মনে হয়, খুব উল্টোপাল্টা কিছু বলছিলেন, তো বেরিয়ে চলে এসছেন ছিটকে। তারপর থেকে এখন আবার বাইরে বলতে শুরু করেছেন। আজকে একটা প্রেস মিট করেছেন, ওই সব লোকজনদেরকে যাদেরকে নিয়ে গেছেন, কি ভোটার তালিকা থেকে নাম বাদ, তারপরে আতঙ্কে মারা গেছেন, তাদের সব স্বজনদেরকে সব নিয়ে গিয়ে গলাতে একটা করে পোস্টার ঝুলিয়ে দিয়ে একসঙ্গে দাঁড় করিয়ে প্রেস মিট করেছেন। তো সেখানে একটা প্রশ্ন রাখা হয়েছিল যে এরকম হচ্ছে তো কী করবেন, তখন উনি এই কথা বলেছেন, মানে ওনারা রিমুভ করে দেবেন ওনার পদ থেকে জ্ঞানেশ কুমারকে। ভাবুন দর্শক, আওকাত নেই আর স্বপ্ন কত দেখছেন। কথাটা বলছেন কি করে, নিজেই তো বলছেন সংখ্যা নেই, তো কী প্রস্তাব আনবেন? প্রস্তাব আনবেন আর গালে তো থাপ্পড় খাবেন তো। জনগণ মানে বাংলার জনগণ বলছেন উনি না, আপনাকে আমরা রিমুভ করব, এখান থেকে সরাবো, আপনার এই পদ থেকে, যে পদে আছেন, যে পদে থেকে অসাংবিধানিক সব কথা বলে চলেছেন এবং বাংলাকে ডুবিয়ে চলেছেন। দর্শক, আমি তাও একটু ব্যাখ্যা নেব পলিটিক্যাল মানে বিষয়ে, যারা অনেক বেশি জানেন, পড়াশোনা করেছেন, চর্চাতেও থাকেন, তাদের মধ্যে আমি এই মুহূর্তে অনলাইনে নিচ্ছি, যাকে আপনারা চেনেনও অনেকে। হ্যাঁ, পেয়েছি, বিদ্যুৎ চক্রবর্তী, এক্স-ভিসি বিশ্বভারতী, এই মুহূর্তে দিল্লিতেই আছেন। তো সেখান থেকে আমি অনলাইনে যোগাযোগ করেছি। আপনাকে স্বাগত জানাই আরামবাগ টিভিতে আরও একবার। আপনি তো দিল্লিতে আছেন, আর দিল্লি থেকে তো আমরা কত কি শুনছি, নিশ্চয়ই আপনিও হয়তো নজর রেখেছেন। আমি সবার প্রথমে এটার রিয়াকশান আপনার কাছ থেকে জানতে চাইব। আপনি তো পলিটিক্যাল সায়েন্সের শিক্ষক, আপনি দায়িত্বে ছিলেন, বিশ্বভারতীর অনেক দায়িত্ব সামলেছেন, কিন্তু আপনি প্রথমে আমাকে আগে এই পলিটিক্যাল ব্যাখ্যাটা দিন তো। ইমপিচমেন্ট যেটা বলার চেষ্টা হয়েছে, উনি গদগদভাবে বলার চেষ্টা করেছেন, রেকর্ড বনে যাবে। অ্যাকচুয়ালি ইমপিচমেন্ট যেটা বলা হচ্ছে, এটা কি, কাদের জন্য হয়, কোন নিয়মে হয়, আর সেই নিয়মে উনি যেভাবে বলছেন ওইভাবে কি কিছু করতে পারেন? আমাকে একটু ব্যাখ্যা দিন তো আগে। শফিকুল, প্রথমেই তো তোমাকে ধন্যবাদ জানাই যে তুমি একটা খুব সাংঘাতিক গুরুত্বপূর্ণ ইস্যু রেইজ করেছো আমাদের দর্শকদের জন্য। রাজনৈতিক শাস্ত্রের ছাত্র হবার সুবাদে যে ব্যাপারটা বলছো তার উত্তর আমি ঠিকই দেবো। যে আমার খুব কষ্ট হচ্ছে, লজ্জা হচ্ছে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এমন একটা কথা বলছেন যেটা কিন্তু সংবিধান শুদ্ধ নয়। চিফ ইলেকশন কমিশনকে কখনোই ইমপিচমেন্ট করা যায় না। যাদের সংবিধানের এবিসি জ্ঞান আছে তারা জানে ইমপিচমেন্ট শুধুমাত্র হয় ভারতবর্ষের রাষ্ট্রপতির ক্ষেত্রে। এটা হচ্ছে প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য হচ্ছে, এই ইমপিচমেন্ট ব্যাপারে সংবিধানের যা রুল 324 নম্বরে, সেটাও কিন্তু অতটা ভ্যালিড নয়। কারণ 2023 সালে পার্লামেন্ট একটা নতুন আইন তৈরি করেছে, যে আইনটার নাম হচ্ছে Chief Election Commissioner and Other Election Commissioners Appointment, Conditions of Service and Term of Office Act 20
2023। এই অ্যাক্টে খুব পরিষ্কার করে বলা আছে কিভাবে চিফ ইলেকশন কমিশনকে রিমুভ করা যাবে। এই রিমুভ কথাটা ব্যবহার করা হচ্ছে। অতএব মানে মুখ্যমন্ত্রী যে অশিক্ষিত, যারা অ্যাডভাইস দিলেন তারা যে অশিক্ষিত, সেটা প্রথমে প্রমাণিত হলো, যেটা বাঙালি হিসেবে আমার ভীষণ লজ্জা লাগছে। এখানে খুব পরিষ্কার করে বলা আছে যে চিফ ইলেকশন কমিশনকে রিমুভ করা যাবে সেই পদ্ধতি মেনে যে পদ্ধতিতে সুপ্রিম কোর্টের জাজকে রিমুভ, অর্থাৎ পদ থেকে সরানো যেতে পারে। এবং এইটার জন্য যেটা কনস্টিটিউশনের রুল, আর্টিকেল নাম্বার 124, সেকশন নাম্বার 4, 124-4 খুব পরিষ্কার করে বলা আছে তিনটে প্রসিজিওর করতে হবে। প্রথম কথা হচ্ছে রিমুভ করার জন্য একটা মোশন আনতে হবে ইন পার্লামেন্ট। লোকসভাতে হতে পারে, রাজ্যসভাতে হতে পারে, কিন্তু লোকসভাতে মোশন আনতে হলে অন্তত অর্ধেকের বেশি সদস্যদের সই করে একটা মোশন আনতে হবে। সেই মোশনটা আনার পরে সেটা পার্লামেন্টে পেশ করতে হবে। পেশ করার পরে স্পিকার যদি মনে করেন যে হ্যাঁ, যে ধরনের কথাবার্তা এরা বলছে সেই কথাবার্তা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং সেটা গুরুত্বপূর্ণভাবে নিতে হবে, তিনি একটা কমিটি তৈরি করবেন। সেই কমিটি রিপোর্ট হয়ে যাওয়ার পরে সেই কমিটি রিপোর্ট পেশ করবে পার্লামেন্টে। তারপরে যে ভোটাভুটিটা হবে, সেই ভোটাভুটিতে হবে 2/3 অফ দ্য মেম্বার্স প্রেজেন্ট অ্যান্ড ভোটেড সাপোর্টেড বাই 50% অফ দ্য মেম্বার্স। মানে এটা ভালো করে বোঝা দরকার। মানে যেদিনকে ধরো আমাদের 545 জন মেম্বার লোকসভায় আর 243 জন মেম্বার রাজ্যসভায়, যেখানেই তুমি মোশনটাকে ব্যবহার করো না কেন, মোশনটাকে তুমি উত্থাপন করো না কেন, সেখানে নিয়ম হচ্ছে 2/3 প্রেজেন্ট, মানে সেদিনকে যদি ধরো 100 জন প্রেজেন্ট থাকে তার 2/3কে সাপোর্ট করতে হবে, 1 নম্বর। কিন্তু সেটা করলেই চলবে না, ওটাকে তখনই সিদ্ধ বলে মানা হবে যদি ওই মোশনটা পার্লামেন্টের যা মেম্বার তারা অর্ধেকেরও বেশি লোক সমর্থন করেন। অতএব দুটো জিনিস আছে কিন্তু, মানে এই যেটা প্রেসিডেন্টের ক্ষেত্রে 2/3 অফ দি মেম্বার্স অফ পার্লামেন্ট সাপোর্ট করলেই সেটা ইমপিচমেন্টের ক্ষেত্রে যেতে পারে, কিন্তু এক্ষেত্রে তা নয়। কিন্তু এক্ষেত্রে 2/3 মেম্বারকে সাপোর্ট করতে হবে, ভোট দিতে হবে ইন লোকসভা অর রাজ্যসভা। কিন্তু তখনই ভোটিং হবে যখন ওই মোশনটা অর্ধেকেরও বেশি সদস্য সমর্থন করেছে। অতএব এটা অত সহজ ব্যাপার নয়। এবং যেহেতু দিদি নিজেই বলেছেন যে আমার সদস্য নেই, এবং ইন্ডি যে জোট, সেই জোটের অবস্থা খুব খারাপ, কারণ তিনি তো বহু লম্ফজম্প এখানে করছেন, কেউ দেখা করেনি। অতএব কনস্টিটিউশন অনুযায়ী যে কথাগুলো উনি বলছেন সেটা মোটামুটি বলা যেতে পারে একটা অশিক্ষিত কথাবার্তা বলছেন। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে বলছি যে এটা কিন্তু আমি আমার মুখ্যমন্ত্রীর কাছ থেকে আশা করিনি, কারণ মুখ্যমন্ত্রীকে ইমপিচমেন্ট কথাটা বলছে, এটা কিন্তু সাংবিধানিকভাবে ঠিক নয়। একেবারেই আপনার নেটের খানিকটা সমস্যা হচ্ছে, ফলে একটু ফ্রিজ হচ্ছে, দর্শকরা নিশ্চয়ই একটু কষ্ট করে বুঝে নেবেন। কিন্তু আপনি যে ঠিক নয়টা বলছেন, সেটা তো এই ক্ষেত্রে ঠিক নয়টা বুঝলাম, কিন্তু বাকি যে কাজগুলো ওখানে করছেন মুখ্যমন্ত্রী হিসেবে, সেগুলো কি আপনার ঠিক লাগছে? আপনি তো বাঙালি, দিল্লিতে রয়েছেন, আর দিল্লিতে গিয়ে মুখ্যমন্ত্রী যা সব লম্পঝম্প করছেন গতকাল থেকে দেখছি, হঠাৎ করে দিল্লি পুলিশের কাছে গিয়ে ওই রকম মানে সেই কলতলা ঝগড়ার মতো ঝগড়া করা, আমি ঘরের কাপড় পরেই চলে এসেছি, তারপরে যা সব হচ্ছে, দিল্লিবাসী কি বলছেন? আপনি বাঙালি হিসেবে নিশ্চয়ই দিল্লির মানুষের পালস আপনি বুঝছেন, এবং কদিন আগে একটা মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী যে দিল্লি নাকি চক্রান্ত নগরী, সেই চক্রান্ত নগরীতে গিয়েই উনি আবার লম্ফজম্প করছেন। তো বাঙালি হিসেবে কি ভাবছেন আর কি বা দেখছেন দিল্লির মানুষের পালস? দেখো, দিল্লিতে থাকার সুবাদে অনেক বাঙালির সঙ্গে যোগাযোগ হয়েছে, আজকে কথাও হয়েছে। আমরা সবাই কিন্তু খুব লজ্জিত, আমাদের মাথা হেঁট হয়ে গেছে বাঙালি হিসাবে। কারণ মুখ্যমন্ত্রী যে ধরনের ব্যবহার করলেন গতকাল কাপড় টাপড় ইত্যাদি বলে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী সুলভ বক্তব্য নয়, সেটার জন্য অনেকেই আমরা লজ্জিত। আর 2 নম্বর হচ্ছে গিয়ে যে মমতা ব্যানার্জি এ ধরনের ব্যবহার করবে, সেটা আমার কাছে খুব একটা অস্বাভাবিক লাগছে না। কারণ আমি তো 5 বছর বিশ্বভারতীতে উপাচার্য ছিলাম, তখন প্রতি মুহূর্তে আমাকে লড়াই করতে হয়েছে মমতা ব্যানার্জির সঙ্গে। মমতা ব্যানার্জির সমস্যাটা হচ্ছে এটাই, তিনি চোখ দিয়ে দেখেন না, তিনি কান দিয়ে দেখেন। অর্থাৎ যে যা বলে, যারা ওর কাছের লোক, তারা যা বলে সেই কথাটাই উনি মনে করেন ধ্রুব সত্য। এর ফলে প্রতি মুহূর্তে উনি ভুল স্টেপ নেন। যেমন আজকে ইমপিচমেন্ট কথাটা বলেছেন প্রেস মিট করে, যেটা সমস্ত লোকের কাছে পৌঁছাবে এবং লোকের সবাই কিন্তু হাসবে।
কারণ মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই ধরনের ইরেসপন্সিবল স্টেটমেন্ট কেউ কিন্তু আশা করেন না, কারণ মুখ্যমন্ত্রী নিজের বুদ্ধিতে বলেননি, মুখ্যমন্ত্রীকে নিশ্চয়ই কেউ উপদেশ দিয়েছেন, এবং যারা উপদেশ দিয়েছেন তারা একইভাবে আমি বলবো তারাও অশিক্ষিত। আর বিশ্বভারতীর ক্ষেত্রে আমি বহুবার তোমার অনুষ্ঠানে এসে বলেছি যে কিভাবে আমাকে দিনের পর দিন লড়াই করতে হয়েছে, এবং তিনি যে চোর ডাকাতদের সমর্থন করেন তার অনেক প্রমাণ আমি তোমাদের এই অনুষ্ঠানে দিয়েছি, এবং প্রতি মুহূর্তে লড়াই করে আমি কিন্তু সত্যের জন্য লড়েছিলাম, যার জন্য আমাকে কিন্তু উনি সেরকম কিছু করতে পারেননি, এবং ওর যারা বসংবদ আছে ওখানে তারাও কিন্তু অনেকভাবে আমাকে অপদস্থ করার চেষ্টা করেছিল, যে অপদস্থ করাতে এরা কখনোই কিন্তু সাফল্যমণ্ডিত হয়নি। অতএব দিদি যে এই ধরনের অভদ্রতা অসভ্যতা করবেন, এটা দিল্লির মানুষ, দিল্লির অবাঙালিরাও বুঝে গেছে। সেই জন্য তুমি দেখছো বোধহয় যে কেউ খুব একটা সিরিয়াসলি কিন্তু নেয়নি। কালকে প্রেস মিট যে হয়েছে, যেটা সম্বন্ধে খুব মিডিয়াতে দেখাচ্ছে, সেই প্রেস মিটে কজন লোক ছিল? তারপরে ধরো আজকে যে বাঙালিদের যে কথাবার্তাগুলো উনি বলছেন, বাঙালিদের চক্রান্ত নগরী বলছেন দিল্লিকে, বাঙালিদের অপদস্থ করা হচ্ছে, এটা তো ওর নিজের বক্তব্য। কারণ এই যে ধরো 29 জন লোক মারা গেল পুড়ে, তাতে দিদি কোনো ভ্রুক্ষেপ নেই। সেখানে দিদি একদম চুপচাপ, কোনো দিদি কেন শুধু তাঁর মন্ত্রীদের সুজিত বসু কমেন্ট করছেন, জনতা অসতর্ক ছিল। আরে যেখানে তুমি চাকরি বাকরি নেই, যেখানে এই ধরনের জলাজমি ভরিয়ে তুমি বাড়িঘরদর করেছো এবং চুরি ডাকাতি করতে সাহায্য করেছো, বিভিন্ন জায়গায় তুমি চোর ডাকাত তৈরি করেছো যারা শুধুমাত্র দুর্নীতির ওপরে দাঁড়িয়ে আছে, সেখানে এই ধরনের ঘটনা ঘটবেই তো, এবং সেটা দিদিও জানে এবং দিদির যে ভাইপো তিনিও জানেন, কিন্তু তারা কখনো এটা করছে এরমভাবে সিরিয়াসলি নেননি। তবে আজকে দিদি বুঝতে পেরেছেন যে বাবারও বাবা আছে, অর্থাৎ এইভাবে যে উনি পশ্চিমবঙ্গ সরকারে যা খুশি বলেন, ওর পুলিশকে ব্যবহার করেন, যেমন তুমি দেখেছো আজকে কলকাতা থেকে পুলিশগুলোকে উড়িয়ে নিয়ে এসছে। তার এটা তো বোকামি, কারণ দিল্লি শহরতে কোনো মুখ্যমন্ত্রী আসলে তাকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব দিল্লি পুলিশের, এবং দিল্লি পুলিশ কিন্তু অন্যান্য জায়গার পুলিশের মতো অত ইনএফিশিয়েন্ট নয়, এবং এখানে প্রতিদিনই ভিআইপি আসে, কিন্তু সেখানে দিদি এমনই ভয় পেয়ে গেছেন যে কারণ দিদির অন্যায় জিনিসগুলো তো এরা সহ্য করবে না। কালকে বঙ্গভবনে দেখেছো, বঙ্গভবনে মিথ্যা কথা উনি বলেছেন যে পুলিশ ঢুকে গিয়ে তদন্ত করেছে। আজকে তোমার অনুষ্ঠানে দেখলাম কোন রেখা যার সঙ্গে তুমি কথা বলেছো, তিনি বললেন না পুলিশ আসেনি। দিল্লি পুলিশ কিন্তু অনেক ভদ্র, তারা জানে তাদের কি করা উচিত কি করা উচিত নয়, যেটা পশ্চিমবঙ্গ পুলিশের মতো দলদাস কিন্তু এটা নয়। সেই হিসেবে আমার ধারণা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ব্যবহার আমরা দেখলাম জনসমক্ষে, তাতে সত্যি কথা বলতে কি, আমি বাঙালি হিসেবে না, আমি ভারতীয় হিসাবেও খুব লজ্জিত যে আমরা এমন একটা দেশে বাস করি যেখানে এই ধরনের মুখ্যমন্ত্রী আছে যিনি জানেন না কোনটা ভদ্র ভাষা কোনটা অভদ্র ভাষা। তা নাহলে কাপড় চোপড় নিয়ে যে ধরনের কথা উনি কালকে বললেন, সেটা কিন্তু ওই তুমি যেটা বললে কলতলা ঝগড়া করার মতন অবস্থা। এটা কিন্তু কখনোই কাম্য ছিল না, এবং বাঙালি হিসেবে আমি তোমাকে বারবার বলছি আমার মাথা হেঁট হয়ে গেছে। ওকে, অসংখ্য ধন্যবাদ সরাসরি থাকার জন্য। পরে আবার যোগাযোগ করেও, ভালো থাকবেন। দিল্লিতে আছেন, বাংলার সম্পর্কে নিশ্চয়ই খোঁজ খবর রাখছেন। আপনারা তো সত্যিই ওখানে বসেও ফিল করছেন যে বাংলাতে কী চলছে, আর বাংলাতে থেকে তো আমরা আরও বেশি চাক্ষুষ করতে পারছি। ভালো থাকবেন, পরে আবার যোগাযোগ করব। নমস্কার। দর্শক শুনলেন বিদ্যুৎ চক্রবর্তী, এক্স ভিসি বিশ্বভারতী, তিনি দিল্লিতে আছেন, তারও উপলব্ধি বললেন এবং তার সঙ্গে একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিলেন যে মুখ্য নির্বাচন কমিশনকে সরানোর যে ইচ্ছে দিদিমণির, সংখ্যা নেই, ক্ষমতা নেই, তারপরেও তারও একটা টেকনিক্যাল ব্যাখ্যাই বলবো উনি কিন্তু দিয়েছেন। দর্শক বলবেন মুখ্যমন্ত্রী কেন এইসব চাইছেন, কেন এইসব বলছেন, যেটা পারবে না সেটাই বা কেন আওড়াচ্ছেন, আর কেনই বা ওই রকম ব্যবহার করছেন যেটা গোটা দেশের কাছে বাংলাকে লজ্জায় পড়তে হচ্ছে, বাঙালিকে লজ্জায় পড়তে হচ্ছে। দর্শক বলবেন, আপনাদের মতামত রাখবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।